জীবনের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে শিখতে জানতে হয়। একটা সিদ্ধান্তই পারে জীবনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, আবার একটা সিদ্ধান্তই পারে জীবনকে অতই সাগরে তলিয়ে দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওগুলো সকলের মাঝে পৌঁছতে পারে। এই অনুপ্রেরণামূলক গল্পগুলো সবাই বুঝতে পারে, জানতে পারে, নিজেকে নতুনভাবে তৈরি করার নতুন আগ্রহ জাগতে পারে সবার মধ্যে। আসলে আমাদের একটা সিদ্ধান্ত সঠিক সময়ের অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আর একটা ভুল সিদ্ধান্ত আমাদেরকে কিন্তু অনেকটা বিপদে ফেলে দিতে পারে। এটা জীবনের চরম বাস্তবতা, তাই না? আচ্ছা, আমরা গল্পের কোথায় ছিলাম কে কে জানেন? যারা না জানেন বা আজকে নতুন আমার চ্যানেলটি দেখছেন, অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন, না হলে কিন্তু গল্পের কোনোটাই বুঝতে পারবেন না। গল্পের শেষে ছিল ভার্সিটির যুদ্ধ। শহরের নতুন যাত্রা, নতুন পথের নতুন উদ্যমে এগিয়ে চলার যুদ্ধ। গ্রামের একটি মেয়ে শহরে পড়াশোনার জন্য একা একা পাড়ি জমানো অনেক বড় একটা যুদ্ধের বিষয়। তার উপরে আবার সেই যুদ্ধটা আরও বেশি বড় আকার ধারণ করে যদি সেখানে তার পাশে সহযোদ্ধা হিসেবে কেউ না থাকে, তার সাপোর্টিং লাইনে কেউ না থাকে। এই যুদ্ধটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়, তাই না? মেয়েটি এতদিন পর্যন্ত কিন্তু যুদ্ধে তার সহযোদ্ধা হিসেবে বাবা ছিল। বাবার ছায়ায় সে সব যুদ্ধ খুব সুন্দরভাবে পার করতে পেরেছিল। কিন্তু শহরের যাওয়ার কথা শুনে বাবার বুকটাও কেঁপে উঠল। মেয়ে বলে কথা, উপযুক্ত মেয়ে হলে বাবা মায়ের চিন্তাটা একটু বেশিই হয়। তারপরে আবার যদি হাতের নাগালের বাইরে, মেয়ের একটা বিপদ হলে বাবা যেতে পারবে না, পাশে কেউ থাকতে পারবে না, চেনা পরিচিত কেউ নেই, পুরো নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন সব কিছু। চিন্তা হওয়াটা বাবার দিক থেকে একদমই বাস্তব। মেয়েটা সেটাও খুব ভালোভাবে বুঝতে পারছিল, কিন্তু ওই যে নিজেকে নিজের জায়গায় রেখে নতুনভাবে উপস্থাপন করা, নিজের একটা পরিচয় গড়ে তোলার জেদটা ছিল ভিতরে, ওইটা আবার নিজেকে থামতে দিতে চাইছিল না। আমার কাছে তখন মনে হয়েছিল, বাবা যত বাধাই দেখ, বাবার কষ্টটা এখন আমার কাছে কষ্ট হিসেবে ধরা যাবে না। আমি আমার জায়গায় স্থির থেকে নিজেকে প্রমাণ করে দেখাবো। একদিন বাবাই বলবে যে না, তুমি ঠিক ছিলে। আমার অনেক টিচাররা আমার এই বিষয়ে অনেকটা অসহমত জানালো, যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের ছিল। আমার টিচাররা বলতো, কি করবি তুই শহরে গিয়ে? থাকা খাওয়ার খরচ কে দেবে? তুই তো ওই মুখ লুকিয়ে সব গ্রামেই চলে আসতে হবে। তার চেয়ে ভালো, এখন ভালো সময় আছে, বিয়ে শাদি করে সংসারী হো। একটা টিচারের কাছ থেকে এরকম কথা শুনে নিজেকে আরও বেশি জিদ্দি মনে হচ্ছিল। তখন ভিতরে ভিতরে আরও বেশি জিদ কাজ করছিল, আমি স্যারকে দেখিয়ে দেব মেয়েদের জীবন সংসারের বাইরেও কিছু একটা করতে পারে। মেয়েদের জীবন শুধুমাত্র সংসারের জন্য নয়, তার বাইরেও মেয়েদের কোনো একটা জীবন থাকতে পারে। এই জিদগুলোই আমাকে নতুনভাবে তৈরি করতে সাহায্য করেছে। সবার অমতেই বেরিয়ে পড়লাম ভোরবেলা শহরের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে এসে নতুন পরিবেশ, নতুন সব কিছু
অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছিল। অনেক র্যাগিংয়ের শিকার হয়েছি আমি। যেহেতু গ্রামের মানুষ, অনেক কিছুই বুঝি না, অনেক হাসি ঠাট্টার পাত্রী হয়েছি আমি। তারপরও বলবো আলহামদুলিল্লাহ, লড়াইটা তো লড়ার মতো শক্তি আমার ছিল। আমার জীবনের প্রথম দিন থেকেই তো আমি লড়তে জানি। কাজেই কোনো বাধাকেই আমি বাধা হিসেবে গণ্য করব না। আমি আমার জায়গায় স্থির থেকে পুরো লড়াইটাই লড়ে যাব। একদিন, 2 দিন, মাস, বছর পেরোতে লাগলো। মাঝে সাঝে ছুটিতে যখন বাড়িতে যেতাম, বাবার অনেকটা রাগের ভিতরেও একটু খুশি আমি দেখতে পেতাম। যখন আমার ভার্সিটির ভালো ভালো রেজাল্টগুলো আমি বাবাকে বলতাম, বাবা খুব খুশি হতো। কিন্তু মনের মধ্যে ওই যে একটা রাগ, বাবার কথা শুনিনি, ওইটাও আমাকে দেখাতো। আবার আশেপাশের মানুষগুলোও অনেক কিছু বলতো, শহরে মেয়ে, আরও কত কিছু শুনেছি আমি জীবনে। তারপরও লেখাপড়ার হালটা আমি একবারের জন্য ছেড়ে দেইনি। লেখাপড়ার যুদ্ধে আলহামদুলিল্লাহ ভার্সিটি জীবন শেষ করে পাশাপাশি আমি একটা জবেও ঢুকেছিলাম, যাতে করে আমার খরচ আমি চালিয়ে বাবারও একটু দেখাশোনা করতে পারি। সেই জবেও কিন্তু আমি ভালো একটা স্যালারি পেতাম। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সময়টা খুব ভালোভাবেই কেটে গিয়েছিল। লেখাপড়া, চাকরি এই নিয়ে ব্যস্ততার মধ্যে দিন পার করতাম। ছোট ভাইটাকেও শহরে নিয়ে এসেছি। গ্রামের মানুষের এত কথা সহ্য করা দেখতে পেলাম যে বাবার পক্ষেও অনেকটা কষ্ট সহ্য হয়ে যাচ্ছে। তারপর ছোট্ট একটা বাসা নিয়ে নিজের কাছেই নিয়ে আসলাম বাবা এবং ছোট ভাইকে। প্রথমে আমরা এক রুমের একটা টিন সেট বাড়িতেই উঠি। ওখান থেকেই শুরু হয় আমার নতুন আরেকটি লড়াই, বাবা ভাইয়ের দায়িত্ব। ভাবা যায় যে মেয়েটাকে একদিন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে কত অপেক্ষাই না করত, আজকে সে তার নিজের যোগ্যতায় বাবা এবং ভাইয়ের দায়িত্ব নেওয়ার সাহস করতে পেরেছে। আলহামদুলিল্লাহ ভার্সিটি লাইফ শেষ করেও কিন্তু আমি লেখাপড়া থামিয়ে দিইনি। আমি পুরো দমে লেখাপড়া করে গিয়েছি। আপনাদের সকলের দোয়ায় আমি বিসিএস ক্যাডার হয়েছি। এখন আমার বাবা গ্রামে গেলে সবাই আমার বাবাকে নিয়ে কতটা গর্ব করে আপনাদের বলে বোঝাতে পারবো না। যেই আমাকে নিয়ে মানুষ হাজার রকমের কথা বলতো আমার বাবাকে, এখন সেই আমাকে নিয়েই আমার বাবার গর্বের কোনো শেষ নেই। মানুষ আমাকে নিয়ে পরিচয় দেয় যে এমক ক্যাডারের গ্রামের লোক আমরা, বাড়ির লোক আমরা। আমি পেরেছি। আমি আমার জিদ দিয়ে সফলতা অর্জন করতে পেরেছি। হ্যাঁ, এটার জন্য আমি অনেক ঝড় সামলেছি, অনেক কষ্ট সহ্য করেছি, অনেক বাধা অতিক্রম করেছি, কিন্তু আমি আমার জিদটা ধরে রাখতে পেরেছি বলেই হয়তোবা আমি আমার জায়গায় ঠিক থাকতে পেরেছি। আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ তার সৎ কর্মের জন্য নিজের জীবনের শেষ সিদ্ধান্ত পর্যন্ত লড়ে যাওয়া উচিত। লড়াই থামিয়ে দেওয়ার মধ্যে কোনো সফলতা থাকে না। লড়াই থামিয়ে দেওয়া মানেই হেরে যাওয়া। হেরে যাওয়ার গল্প কিন্তু কেউ শুনতে যায় না। আজকে আমি সফল হয়েছি, আমার গল্প আপনি গর্ব সহকারে বলতে পারবেন। আর আমি যদি হেরে যেতাম, হয়তোবা কারো হেসেল ঠেলতাম, আমার গল্প কিন্তু কারো কাছে পৌঁছাতো না। আমার গল্প আমার মনের গভীরে কান্না হয়ে লুকিয়ে থাকতো। এই গল্প কারো কাছে শেয়ার করার মতো হতো না। সত্যি, জীবন মানেই যুদ্ধ, তাই না? এক একজন মানুষের জীবনে এক এক রকম যুদ্ধ। এটাই আমাদের বাস্তবতা। এই বাস্তবতাটাকে মেনে নিয়েই আমাদের জীবনের প্রতিটা স্তর এগিয়ে যেতে হয়। তবে হ্যাঁ, আপুটার কথাটার কিন্তু একদম পারফেক্ট। হেরে গিয়ে বসে থাকলে চলবে না। পুরো দমে যুদ্ধের সাথে লড়াই করে এগিয়ে যেতে হবে। তাহলেই হয়তোবা সফলতার আশা করা যায়। যদি আমরা হেরে যাই, থেমে যাই, তাহলে তো আর পরবর্তী পদক্ষেপের কথা মাথায়ও আসে না, তাই না?
কেমন লেগেছে আমার গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কী শিখেছেন, কি বুঝেছেন অবশ্যই সেটা জানাবেন। ভিডিও রিলেটেড আর কি বলবো বলেন? কিছুই বলা হয় না আমার আপুদের সাথে, দেখে তো সবাই বুঝে নিয়েছেন। ঘর গুছিয়েছি, ছাদে গিয়েছি, তারপর এই যে হাতে মাখা খিচুড়ি রান্না করছি, তাও আবার শীতের সবজি দিয়ে। এক ফোঁটাও কিন্তু তেল দেইনি। আমার অনেক আপুরাই তো জানেন যারা রেগুলার ভিডিও দেখেন, আমি তেলের ব্যাপারে খুব বেশি হিসেবি, বলতে পারেন একরকম কিপটাই আমি, তাই না? আসলে কিপটা বলতে গেলে কি, স্বাস্থ্য সচেতন হতে গেলে একটু কিপটাই হতে হয় হয়তোবা। এই কিপটামিতে না কোনো লজ্জা নেই, হিসেব করার মধ্যে আমার কোনো ক্ষেত্রেই কোনো লজ্জা নেই। জীবনের প্রতিটা ক্ষেত্রেই হিসাব করে চলা আমার হিসেবে ভালো। কে কে এইভাবে হাতে মেখে সবজি খিচুড়ি খান অবশ্যই জানাবেন। তবে আমার আজকের খিচুড়িতে কিন্তু একটা ব্লান্ডার আমি করেছি, কে কে খেয়াল করেছেন বলতে পারবেন? আমি যে ফুলকপিগুলো দেব সেটাই ভুলে গিয়েছিলাম, যার কারণে সবজি খিচুড়িটা একদম ঝরঝরে হয়নি। আমি যদি ফুলকপি সিদ্ধ করার জন্য অপেক্ষা করেছি বলে ঝরঝরে হয়নি, আর যদি আমি ফুলকপিগুলো একটু আগে অ্যাড করতাম তাহলে কিন্তু এই খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। কিন্তু একদম তেল লাগে না, সেটাও কিন্তু ঠিক। তেল ছাড়াও ঝরঝরে খিচুড়ি হয়ে যায়। আমার মতো এরকম ভুল করবেন না। সবজি সিদ্ধ হওয়ার জন্য আমার এখন অপেক্ষা করতে করতে খিচুড়িটা একটু নরমই হয়ে গেছে। তবে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। ছেলেরা বেশ পছন্দ করেছে। আসলে আমার দুই ছেলেই খিচুড়ি লাভার। খিচুড়িটা যেইভাবেই হোক ওদের খুব ভালো লাগে। তার সাথে ছিল মাছ ভাজা। খিচুড়ির সাথে মাছ ভাজার কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।